বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আল আমিন, প্রভাষক গণিত। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি বৃত্ত সংক্রান্ত একটি সমস্যা নিয়ে। আমরা বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি, যে সেখানে লেখা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিটি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ক নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তারপর প্রমাণ করো যে এ বি সি প্লাস এডিসি ইকুয়াল 2 সমকোণ। গ এডিবি যদি এডিবি প্লাস বিডিসি এক সমকোণ হয়, তাহলে প্রমাণ করো যে এ ও সি একই সরলরেখায় অবস্থিত, এক সরলরেখায় অবস্থিত। তাহলে এই সমস্যাটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। যারা অনলাইন ক্লাসে সরাসরি উপস্থিত তাদেরকে স্বাগতম, আর যারা হওনি তারা পরবর্তীতে আমাদের বাওয়ানি একাডেমি অনলাইন স্কুল সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। তাহলে চলো আমরা এই সমস্যাটা নিয়ে কথা বলি। যে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকো। যে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা, যে এখানে যেটা বলা হলো যে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকো। তাহলে যেহেতু বৃত্তের ব্যাস এখানে 10 সেন্টিমিটার জানা আছে, তাহলে তোমাদের এখান থেকে বৃত্তটি অঙ্কন করতে হলে ব্যাসার্ধ নির্ণয় করে নিতে হবে। তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা হলো ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, আমাদের এই সম্পর্কটা নিয়ে আমরা কাজটা করব। তাহলে প্রশ্নে দেওয়া আছে বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। তা সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হাফ ইন্টু ব্যাস, তাহলে 2 ইন্টু 10 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা 5 সেন্টিমিটার ব্যাস পেয়ে গেলাম। তাহলে আমাদের শুধু প্রশ্ন হলো 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকো। তাহলে আমরা এখানে বৃত্তে অঙ্কন করতে হলে বৃত্তের ব্যাস দরকার, ব্যাস আছে, আমাদের ব্যাসার্ধ দরকার। তাহলে ব্যাসার্ধের সাথে সম্পর্ক হাফ ইন্টু ব্যাস, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এখন 5 সেন্টিমিটার একটি রেখাংশ অঙ্কন করবা, যে 5 সেন্টিমিটার একটা রেখাংশ অঙ্কন করবা। তাহলে সমতলে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু নিবা। বিন্দু নেওয়ার পর এই রেখাংশটা মেপে এই বিন্দুটাকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করবা, এবং কেন্দ্র করে এই জায়গা থেকে একটি দূরত্ব এঁকে সেখানে লিখে দিবা যে 5 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের প্রশ্নের সাথে যে সম্পর্কটা, যে আমাদের একটা বৃত্ত আঁকো। তাহলে আমরা বৃত্তটা আঁকলাম, যে একটা বৃত্তের ব্যাসার্ধ এখানে, এখন যদি মনে করি যেটাকে 8 ধরলাম, তাহলে শুধু এটুকু লিখে দিবা যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এই যে আমাদের প্রশ্ন উত্তর শেষ। যে আমাদের শুধু বলা হলো
10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো। তারপর যেহেতু একটি রেখাংশ এঁকে আর ধরে নিয়েছি, এর জন্য আমরা সেটা লিখে দিলাম। তাহলে ফার্স্ট আমাদের কি বের করতে হলো? বৃত্তের ব্যাস বের করতে, ব্যাস আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করলাম। তাহলে বৃত্ত অঙ্কন করতে হলে আমাদের ব্যাসার্ধ দরকার। তাহলে এই আলোকে আমরা অঙ্কনের কাজটা শেষ করলাম। তারপর যে উদ্দীপকে উল্লেখ আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে প্রমাণ করো যে এবিসি প্লাস এডিসি ইকুয়াল 2 সমকোণ। আমাদের বইয়ে একটি উপপাদ্য আছে, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি 2 সমকোণ। সেই উপপাদ্যটি এখানে। এখন আমাদের এখানে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আসলে আমরা কি বুঝি? যে কোনো চতুর্ভুজে কে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয় যদি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপরে থাকে। অর্থাৎ চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু যদি বৃত্তের উপরে অবস্থিত হয়, তাহলে সেই সকল বৃত্তকে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয়। তাহলে আমাদের লক্ষ্য করো যে এই অনুসারে উদ্দীপকে উল্লেখ আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। প্রথমে এই বৃত্তের কেন্দ্র হলো ও। আর এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। ও হলো বৃত্তের কেন্দ্র, এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। কারণ এই দেখো, এই চতুর্ভুজটির 4টা শীর্ষবিন্দু বৃত্তের উপরে আছে। তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা কি বলবো? বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ বলবো। তাহলে প্রমাণ করতে হবে যে এবিসি প্লাস এডিসি ইকুয়াল টু 2 সমকোণ। তা আমরা জানি যে উপপাদ্যে 4টি অংশ থাকে। যে প্রথম সাধারণ নির্বাচন থাকে, যে সাধারণ নির্বাচন হলো যে তথ্যটা দেওয়া থাকে, তারপর আমাদের চিত্রকে বিশেষ নির্বাচন লিখতে হয়। তাহলে আমাদের চিত্রকে, দ্বিতীয় অংশটা হলো চিত্রকে, তারপর প্রয়োজন সাপেক্ষে অঙ্কন করতে হয়, তারপর প্রমাণ। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা হবে চিত্র নির্ভর। তাহলে আমাদের এখানে আমরা বৃত্তটা অঙ্কন করলাম কি অনুসারে? এই যে উদ্দীপকের তত্ত্বের আলোকে, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে বিশেষ নির্বাচনটা আমাদের কি হবে? নির্বাচন যে উদ্দীপকে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ হবে যে এবিসি প্লাস এডিসি ইকুয়াল
দুই সমকোণ। এই দেখো যে আমাদের উদ্দীপকে যা আছে যে অখেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে আমরা লিখলাম অখেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে শুরুতে বললাম যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে ওই চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত। তাহলে দেখো বৃত্তের উপরে অবস্থিত, তাহলে এবিসি প্লাস এডিসি আমাদের প্রমাণ করতে হবে দুই সমকোণ। তাহলে দেখো যে এই বি কোণটা এবং ডি কোণটা কোথায় আছে? শীর্ষবিন্দুটা বৃত্তের উপরে আছে। তাহলে কোনো কোণে শীর্ষবিন্দু যদি বৃত্তের উপরে হয় এবং দুটি যে দ্বারা যদি এর অভ্যন্তর উৎপন্ন হয়, তাহলে তাদেরকে আমরা বৃত্তস্থ কোণ বলি। তাহলে বৃত্তস্থ কোণের সংজ্ঞার আলোকে আমাদের এবিসি একটা বৃত্তস্থ কোণ, কারণ এবি এবং বিসি ব্যাস দ্বারা যে দ্বারা উৎপন্ন হয়েছে, এবি এবং বিসি যে দ্বারা উৎপন্ন হয়েছে। এডিসি, তাহলে এডিসি এই কোণের শীর্ষবিন্দু বৃত্তের উপরে, এডি এবং সিডি যে দ্বারা উৎপন্ন হয়েছে। এখন আমাদের এই বৃত্তস্থ কোণ একটি চাপের উপর দ্বন্দ্বমান হয়। তাহলে চাপটা আমাদের জানতে হবে যে চাপটা কি, যে কোণের শীর্ষবিন্দু যেটা আছে, এই শীর্ষবিন্দু যে কোণের বাহুগুলো আছে বা রশ্মিগুলো আছে তার চাপের প্রান্তবিন্দু দিয়ে যাবে। তাহলে এবিসি, তাহলে দেখো এবিসি বি কোণের বামে এ বিন্দু আছে, ডানে সি বিন্দু আছে। তাহলে বাহুটা কি? এবি, বাহুটা হলো বিসি। তাহলে এ বিন্দু দিয়ে গেছে এবং সি বিন্দু দিয়ে গেছে, তাহলে চাপের প্রান্তবিন্দু রয়েছে, তাহলে এডিসি একটা চাপ। আবার এই ক্ষেত্রে ডি, তাহলে একটা চাপের উপর দ্বন্দ্বমান হয়, তাহলে এবিসি একটি চাপ। কারণ আমরা কিভাবে চাপটা বুঝবো, এই কোণের ডান এবং বামে যে বিন্দুগুলো আছে, তাহলে এই বিন্দুগুলো দিয়ে কোণের রশ্মিগুলো গমন করবে। তাহলে যে রশ্মিগুলো দিয়ে গমন করে সেগুলো চাপের অন্তত একটি বিন্দু হবে। তাহলে এই কারণে আমরা চাপটাকে সেখানে শনাক্ত করতে পারলাম। এখন আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে একটি সম্পর্ক আছে। তাহলে আমাদের এখানে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করতে হবে। তাহলে এই কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করার জন্য আমাদের অঙ্কন কাজটা করতে হবে, যে এ ও এ এবং ওসি যোগ করি। ও এ এবং ওসি যোগ করে, তাহলে আমরা এটা কাজটা করে ফেললাম। এখন আমরা যাব প্রমাণে। যেহেতু আমাদের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ হলো, তাহলে এই কোণের সম্পর্ক দিয়ে আমাদের কাজটা করতে হবে। শুরুতে আমরা লিখলাম, আমরা জানি বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বমান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বমান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের এখানে কোণগুলো দেখে যে এবিসি, তাহলে এবিসি, তাহলে বি কোণটা কার উপর দ্বন্দ্বমান আর এডিসি কোণটা, তাহলে এবিসি চাপের উপর দ্বন্দ্বমান বৃত্তস্থ কোণ এডিসি।
কারণ বৃত্তস্থ কোণ উৎপন্ন হয় চাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণ এবং কেন্দ্রস্থ কোণ এ ও সি, এই যে অংশটুকু। তো সুতরাং সেই সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এডিসি সমান হাফ এওসি, যে কেন্দ্রস্থ কোণ না বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এই আলোকে আমরা এটাকে লিখলাম, 1 নং সমীকরণ দিলাম। তাহলে আমাদের এডিসি কোণ আসলো, আবার এবিসি কোণ আনবো আবার। তাহলে দেখো এবিসি কোণ, তাহলে চাপ আবার এসি, তাহলে অনুবন্ধী চাপে আসবে। তাহলে এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবিসি এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কারণ কেন কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বললাম? এটা এই যে কোণটা 180 ডিগ্রির চেয়ে বড়, তাহলে 180 ডিগ্রির চেয়ে বড় যে কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়, 360 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এই যে এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবিসি, তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোণ এ ও সি, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি। তাহলে দেখো কেন এটাকে বললাম যে এই কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এর জন্য বললাম কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি। তাহলে সুতরাং এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি। এটাকে 2 নং সমীকরণ দিলাম। আমরা 1 নং আর 2 নং এখন যোগ করব, কারণ আমাদের প্রমাণে আছে এবিসি প্লাস এডিসি। যেহেতু এবিসি প্লাস এডিসি আছে, তাহলে আমরা 1 নং আর 2 নং যোগ করে দেব। তাহলে 1 নং এডিসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল হাফ এওসি কোণ প্লাস হাফ এওসি। তাহলে ডান পক্ষের সাথে ডান পক্ষ, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করলাম। তাহলে বা এখানে এবিসি কোণটাকে আগে লিখলাম প্রমাণের সুবিধার জন্য, এই যে এডিসিটা লিখলাম। তাহলে এই জায়গায় দেখো হাফ কমন যায়, কমন গিয়ে লেখা যায় এওসি কোণ প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে দেখো এই যে দুটি কোণ এওসি আর এওসি মিলে বৃত্তের যে কেন্দ্র ও কোণটা হয়, তাহলে এওসি আর এওসি মিলে হয় 4 সমকোণ, কারণ বৃত্তের কেন্দ্রে 4 সমকোণ উৎপন্ন হয়। তাহলে 2 × 4 সমকোণ। বা এবিসি প্লাস এডিসি, সুতরাং এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইকুয়াল 2 সমকোণ। দেখো আমাদের প্রমাণিত।
তাহলে ওকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে প্রমাণ করতে হবে যে এবিসি প্লাস এডিসি, তাহলে এই কোণগুলো হলো বৃত্তস্থ কোণ। তাই আমাদের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক দিয়ে আমরা সেই প্রমাণটা করেছি। তা তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের অনলাইন ফেসবুকে জানাবে, আমরা তার তোমাদেরকে উত্তর দেব। তারপরে প্রশ্ন দেখো কি বলল, যদি এডিবি এবং বিওসি এক সমকোণ হয় তবে প্রমাণ করো যে এ ও সি একই সরলরেখায় অবস্থিত। যদি এডিবি বিডিসি এক সমকোণ হয় তাহলে প্রমাণ করো যে এ ও সি এক সরলরেখায় অবস্থিত। কিন্তু আমাদের উদ্দীপকে আছে এটাই, ওকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, সেটাই আছে, আমাদের উদ্দীপক সেটাই নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো এডিবি এবং বিডিসি এক সমকোণ, তাহলে আমাদের চিত্রটা কি রকম হবে? এ ও সি একই সরলরেখা হবে। তাহলে ফার্স্ট আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। এই বৃত্তের কেন্দ্রটা হলো ও। এখন এমনভাবে তোমাদের রাখতে হবে যে এ ও সি একটি সরলরেখার মধ্যে হবে, তার মানে এসিটা ব্যাস হয়ে যাবে। এমনভাবে এটা লক্ষ্য রাখতে হবে যে এটা একই সরলরেখার মধ্যে হবে। এরপর প্রশ্নটা হলো যে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে আমাদের একটা চতুর্ভুজ আঁকো। একটা চতুর্ভুজ আঁকলাম। এরপর এডিভি, তাহলে এই এডিবি এই কোণ আর এই কোণ মিলে হলো এক সমকোণ, তবে প্রমাণ করব এ ও সি এক সরলরেখায় অবস্থিত। তাহলে বিশেষ নির্বাচন, এই হলো আমাদের তত্ত্বের আলোকে চিত্রটা অঙ্কন করলাম এবং প্রশ্নে যে সম্পর্কটা আছে সেটা লিখলাম, যে উদ্দীপক হতে উদ্দীপকে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এই দেখো আমাদের উদ্দীপকে সেটা আছে যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, এবং প্রশ্নে দেওয়া আছে যদি এডিবি প্লাস বিডিসি, তাহলে এডিবি যদি এডিবি প্লাস বিডিসি ইকুয়াল এক সমকোণ হয় তবে প্রমাণ করতে হবে যে এ ও সি এক সরলরেখায় অবস্থিত। এই দেখো আমাদের চিত্রের আলোকে আমাদের যে সাধারণ নির্বাচনটুকু আমরা লিখলাম যে ওকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। তারপরে বললাম যে এডিবি বিডিসি এক সমকোণ হয় তবে প্রমাণ করো যে এ ও সি এক সরলরেখায় অবস্থিত। তাহলে চিত্র এবং প্রশ্ন আমাদের এখানে শেষ হলো। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন কাজ করতে হবে। যে অঙ্কনটা কি, ও এ ও সি
যোগ করি, তাহলে আমাদের অঙ্কনের কাজ শেষ। ও এ ও সি যোগ করি। আর একটু কাজ লিখে দিই। ও এ ও বিটো দিই, কেন্দ্রস্থ কোণের সাথে সম্পর্ক নিয়ে আসি, ও ও সি যোগ করি। এই তাহলে আমরা পূর্বের মতো এখানে কেন্দ্রস্থ কোণ এই যে এডিবি এবং বিডিসি, তাহলে একটা চাপের উপর বৃত্তস্থ কোণ এরা, কারণ এই ডি কোণের শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত, এদিকে বিডিসি কোণের শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত, তাহলে তারা বৃত্তস্থ কোণ। আর এ ও এবং ও সি যোগ করেছি, তাহলে এ ও বি এবং বি ও সি এই দুটি কোণের শীর্ষবিন্দু ও বিন্দু, তাহলে তারা হলো কি কোণ? যে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের প্রমাণ করব বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক নিয়ে। তারপর আমরা লিখলাম, আমরা জানি বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বয়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, না বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বয়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এখন এই তথ্যের আলোকে আমাদের প্রমাণটা করব। তাহলে লক্ষ্য করো, আমাদের এখানে কি কি কোণ আছে? এডিবি। তাহলে এই এডিবি কোণের যে বাহুগুলো এ বিন্দু দিয়ে গেছে আর বি বিন্দু দিয়ে গেছে, যে রশ্মিগুলো, তাহলে আমরা চাপ নিব এবি। তাহলে এবি চাপের উপর দ্বন্দ্বয়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি।